নমস্কার বাচ্চারা, আমি আজ আবার চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে তোমাদের আমি পড়াবো যারা নবম শ্রেণীতে উঠেছো, অর্থাৎ যারা ক্লাস 9-এ উঠেছো, তাদের আশা করছি এই মুহূর্তে বা এখনও পর্যন্ত তোমাদের প্রায় যে গল্পগুলো বা কবিতাগুলো আছে তোমরা প্রায় সকলেই হয়তো পড়ে নিয়েছো, কিন্তু তবুও আমি বলবো আমার এই ভিডিওগুলো তোমরা দেখো। যদি তোমাদের ভালো লাগে তোমরা শেয়ার করবে, তোমরা আমাকে জানাবে, লাইক করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদের কেমন পড়াচ্ছি, তোমরা আমার পড়ায় কতটা উপকৃত হচ্ছ। আশা করছি তোমরা আমার পড়ানোয় অবশ্যই উপকৃত হবে। যারা 50 বা 70 পাচ্ছিলে তারা 90 অবশ্যই পাবে। যদি তোমাদের ভালো লাগে, দেখো আজ আমি তোমাদের খুব পছন্দের একটা গল্প, আমার মনে হয় তোমাদের এটা প্রত্যেকেরই খুবই পছন্দ, তোমাদের খুব প্রিয় একটা গল্প ইলিয়াস, লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো কতটা তোমাদের ভালো লাগে। আজ প্রথম দিন, আজ তোমাদের সঙ্গে গল্প করব, আড্ডা মারব, অনেক কিছু করব, কিন্তু তার আগে প্রথম পড়ানো। তো দেখো কেমন লাগে আমার পড়ানো তোমাদের। উফা প্রদেশের ইলিয়াস নামে এক বাস্কির বাস ছিল। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে ইলিয়াস উফাপ্রদেশের লোক ছিলেন। তার বাবা মারা গিয়েছিলেন ঠিক কখন না বিয়ের 1 বছর পরে। তখন তার আর্থিক অবস্থা না ভালো না খারাপ, বোঝে ঠিক এই রকম অবস্থাটা। তার কিন্তু 7টি ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এগুলোই ছিল ইলিয়াসের বিষয় সম্পত্তি। কি ঠিক বলছি তো? ভুল হলে অবশ্যই কিন্তু বলবে। তবে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত সে একজন কঠোর পরিশ্রমী মানুষ ছিলেন। ও তার পরিবার দুজনেই কিন্তু পরিশ্রম করত, ঠিক আছে, সেও পরিশ্রম করত, তার পরিবারের সকলে পরিশ্রম করত। ফলে প্রতি বছরই কী হতো, অবস্থার উন্নতি হতে লাগলো। অবশ্যই তোমরা যদি পড়াশোনা ভালো করে করো তাহলে তার ফল অবশ্যই ভালো পাবে। তুমি যদি এটাকে গল্প ছলে সুন্দর করে পড়তে পারো, আমার মনে হয় না ইলিয়াস থেকে তোমার কোনো প্রশ্ন আটকাতে পারে। আমি পড়ানোর শেষে তোমাদেরকে কিছু লাইন ডাক দিয়ে দেবো, যেগুলো তোমরা অবশ্যই ওই লাইনগুলো থেকে প্রশ্ন কমন পাবে। ইলিয়াসের বয়স যখন 35, তখন তার প্রচুর সম্পত্তি, প্রায় 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, এত কিছু করে ফেলেছিল। দেখো, সামান্য 35 বছর বয়সে। বহু ভাড়াটে মজুর তার গরু ঘোড়ার দেখাশোনা করত। ভাড়াটে মজুরানিরা দুধ, দই, মাখন, পনির এসব তৈরিও করত। ইলিয়াসের প্রচুর প্রতিপত্তি ছিল, তাই তো সবাই তাকে এর জন্য কী করত না, সবাই তাকে এর জন্য ঈর্ষা করত। স্বাভাবিক, তুমি দেখো না, পড়াশোনায় যদি তুমি একটু ভালো হও, তুমি যদি আজকে হয়তো বাংলায় 50 পাচ্ছ, কাল যদি তুমি 90 পাও, তোমার বন্ধুরা তো তোমাকে হিংসা করবেই, তাই না? আবার বহু ভালো মানুষের সঙ্গে তার আত্মীয়তাও ছিল। সকলেই সে স্বাগত জানায়, প্রত্যেককে সে স্বাগত জানায়। যখনই সে আসুক, কারো আপ্যায়নের ত্রুটি করে না, ঠিক আছে, মানে তার বাড়িতে কেউই যেই আসুক সে কখনো তাদের আপ্যায়নের ত্রুটি করে না, মানে মানুষজন খুবই ভালোবাসে। ইলিয়াসের 3টে সন্তান ছিল। কে না, একটা মেয়ে আর 2 ছেলে। ইলিয়াসের যখন অবস্থা ভালো ছিল তখন ছেলেরা একসঙ্গে কী করতো, সবাই মিলেমিশে কাজ করত। কিন্তু বড়লোক হয়ে যাওয়ার পর ওই যা হয় আর কি,
তারা কি হয়ে গেল, খুব আয়েসি হয়ে গেল, অর্থাৎ তারা আর কোনো কাজ করব না এরকম একটা মানসিকতা তৈরি হলো। না, আমার তো অনেক আছে, আমরা বলি না, ধরো কেউ বড়লোক হয়ে গেলে কি বলি, আমার তো অনেক আছে, আমি কেন কাজ করব, আমার তো বাবার প্রচুর পয়সা, অনেকে ভাবে আমি কেন চাকরি করব, এরকমভাবে তারাও তখন ভাবতে লাগলো, অর্থাৎ আয়েসি হয়ে উঠল। এটা কি আমরা আয়েসি বলতে বুঝি। বড় ছেলেটি মারামারি করে প্রাণ হারালো, আর ছোটটি একটা কি করলো না, ঝগড়াটে বউ বিয়ে করে নিয়ে এলো। এরপর বাপের আদেশ অমান্য করার অপরাধে ইলিয়াস একদিন তাদের বাড়ি থেকে কি করলো, তাড়িয়ে দিতে বাধ্য হলো। কি করবে, তখন রেগে বাড়ি থেকে তাড়িয়ে দিল ইলিয়াস ছেলেকে একটা বাড়িও কিছু ঘোড়া গরু দিল। এর ফলে কি হলো, এর ফলে তার সম্পত্তি হ্রাস পেতে লাগলো। মানে এইভাবেই ধরো তার সম্পত্তি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, ভাগ হতে লাগলো। তারপর কি করলো, ইলিয়াসের জীবনে তখন এবার আস্তে আস্তে বিপর্যয় নেমে আসছে, কমতে থাকলো। তো তার বেশ কিছু ভেড়া এবার মড়ক লেগে গেল, মড়কে ভেড়াও মরে গেল। পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। তখন কি হলো, ইলিয়াসের অবস্থা খারাপের সঙ্গে সঙ্গে তার শরীরে এবার জোরও কমতে লাগলো, মানে বয়স বাড়ছে। অর্থাৎ তার এই সময় কত বয়স ছিল বলো তো তোমরা, তার বয়স ছিল 70 বছর বয়সে। তাহলে কখন ইলিয়াসের সব শেষ হয়ে গেল, যখন তার প্রায় 70 বছর বয়স, তখনই তার সব শেষ হয়ে গেল। তখন সে কি করলো, শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে বাধ্য হলো। সর্বহারা ইলিয়াস তখন কি করলো, সর্বহারা ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী খুব দুঃখ হয়েছিল। তখন কি করলো, ফলে সে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে নিজের বাড়িতে এসে বসবাস করতে বলল। তখন এই মুহূর্তে এবার কি হবে, এবার তখন ইলিয়াসের তো পরিস্থিতি খুবই খারাপ। ধরো যতদিন তাদের শরীরের ক্ষমতা থাকবে ততদিন স্বামী স্ত্রী দুজনেই মোহাম্মদ শাহর গরু ঘোড়াগুলিকে দেখবে কিংবা তরমুজের ক্ষেতে কাজ করবে। পরিবর্তে কি হবে না, পরিবর্তে উভয়ের খাওয়া পড়ার ব্যবস্থা করবে মোহাম্মদ শাহ। তাহলে বোঝো, মানুষ যদি ধরো তোমার পয়সা থাকলে তোমাকে তো বুঝে চলতে হবে, আর যদি তোমার সংসারে ভাঙন ধরে তাহলে তখন চারিদিকে সব ছতিচ্ছন্ন হয়ে যায়। ধরো তুমি পড়াশোনাটা করছো, এটা যদি তুমি এক মনে না করো তাহলে তো তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। এক্ষেত্রেও তাই, সংসারে সবাই যদি একসঙ্গে তখন কাজকর্ম করতো, তাই ইলিয়াসের পরিস্থিতি ভালো ছিল। এখন একে একে সবাই এক রকমভাবে করছে, তাই ইলিয়াসের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। প্রথম খুব কষ্ট হলেও ক্রমে সব সহ্য হয়ে গেল ইলিয়াসের। স্বাভাবিক, একটা অত বড় ব্যাপার থেকে লোকের বাড়িতে কাজ করা এ কি কম কষ্টের বলো তো। বুড়ো বুড়িকে দেখে মোহাম্মদ শাহের লাভ হয়েছিল, কেন বলো তো, কারণ তাদেরকে রেখে ওর লাভ হয়েছিল একটাই, কারণ ইলিয়াস এসব কাজ তার দক্ষতার সঙ্গেই করতো, কারণ সে তো জানতো, সে এক সময় নিজে মনিব ছিল, তাই সে সব কিছু জানতো, কিছুই তাকে বলে দিতে হতো না। এটা একটা বড় প্লাস পয়েন্ট ছিল। আর সে অলস ছিল না, সে কিন্তু কর্মঠ লোক ছিল, সমস্ত কাজকর্ম সাধ্য মতন করত। তবু এই মানুষ দুটির পরিস্থিতিতে মোহাম্মদ শাহের দুঃখ হতো, কারণ তার দুঃখ হতো, তিনি তো জানতেন যে তাদের পরিস্থিতিটা কীরকম ছিল। সেই মানুষটা আজকে এই পরিস্থিতি, এইটা ভেবেই মোহাম্মদ শাহ দুঃখ পেতেন। একদিন মোহাম্মদ শাহের বাড়িতে বহু দূর থেকে আগত অনেক অতিথির সমাগম ঘটল। তাদের আপ্যায়নের সব রকম ব্যবস্থা করল ইলিয়াস। অতিথিদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মোহাম্মদ শাহ তাদেরকে ইলিয়াসের পরিচয় দিল। অতিথিরা ইলিয়াসের নামে খ্যাতি আগেই শুনেছিলেন, তাই তার এমন পরিণতি শুনে সকলেই দুঃখ প্রকাশ করেছিলেন। তাদের ধারণা ছিল ইলিয়াস
কি না ইলিয়াস নিজের এই পরিণতিতে খুবই বিষণ্ণ, কিন্তু না, তারা দেখলো ইলিয়াস তা নয়, কখনোই তিনি বিষণ্ণ ছিলেন না। ইলিয়াসকে ডেকে কথা তারা জিজ্ঞাসা করলেন, তখন কি বলল? ইলিয়াসের স্ত্রী অতিথিদের সব ধারণা ভেঙে দিয়ে বলল, 50 বছর হয়ে গেছে তারা দুজনে একসঙ্গে বাস করছে, কিন্তু কখনো তারা সুখ খুঁজে পাননি। তবে এই 2 বছর হলো তারা সুখের সন্ধান পেয়েছে। এখন তাদের কি? তাদের জাগতিক ধন সম্পত্তি ঐশ্বর্য সব কিছুই শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু তারা প্রায় ভাড়াটে মজুরের মতন জীবন কাটাচ্ছে। অথচ এমন অবস্থাতেই সত্যিকারের যে সুখ তারা কিন্তু খুঁজে পেয়েছে। সে আরও কি বলল? যখন তাদের ধন ঐশ্বর্য ছিল তখন তাদের এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। এ কথায় অতিথিরা তখন কি করলো জানো? অতিথিরা তখন হেসে উঠলে ইলিয়াসকে বলছে, এটা তামাশার বিষয় নয়, ঈশ্বর এতদিনে তাদের কাছে সত্য উন্মুক্ত করে দিয়েছে। অতিথিদের মধ্যে একজনকে ছিল জানো, মোল্লা ছিলেন। তিনি ইলিয়াসের মত সমর্থন করে বললেন, সবই তো সত্য, পবিত্র গ্রন্থে এটাই লেখা আছে। এই সব শুনে অতিথিরা কি করলো? অতিথিরা ভাবতে বসলেন। ভাবতেই বা বসবেন না কেন? কারণ অতিথিরা তো জানছেন যে সত্যি এর মানেটা কি। আচ্ছা বলো তো এর মানেটা কি? এর মানেটা এটাই যে সত্যিই কি মানুষ যখন সম্পত্তির মধ্যে থাকে, তুমি দেখো না যারা বড় লোক তারা কি ভাবে, এই আমি হয়তো বেরিয়ে এলাম বাড়ি থেকে, আমার বাড়িতে কেউ চুরি করে নেবে না তো, এই আমি ওখানে যাচ্ছি এখানটায় কেউ হাত দিয়ে দেবে না তো, এই আমার এইটা কেউ খারাপ করে দেবে না তো। তাহলে সে কি কোনো জায়গাতেই শান্তি পাচ্ছে না। একটু ধরো পুজো করতে যাচ্ছে, তখন কি বলছে যে এই আমি পুজো করতে এলাম, ওই ঘরে কেউ ঢুকে পড়লো না তো, আমার এই জিনিসটায় কেউ হাত দিল না তো, আমার এটা কেউ করলো না তো। সব সময় তো মাথায় একটা থেকেই যাচ্ছে, তাই না বলো তো? কিন্তু যদি তোমার কিছুই না, মানে কোনো কিছুই নেই, তোমার তো যাওয়ার ভয়টাই নেই, তাহলে তুমি কি ভয় পাবে? তাহলে তুমি তখন যখন তোমার দেখলে কিচ্ছু নেই, তোমার একটাই ঘর, সেইখানেই তুমি কোনো রকমের বসে পুজো করছো, তোমার চারিদিকে যাওয়ার কিচ্ছু নেই, তোমার চুরি করার কিচ্ছু নেই, তুমি কি ঠাকুরকে এক মনে ডাকতে পারবে তো? না পারবে না, কোনটা বলো? কিন্তু যদি তোমার চুরি করার জিনিস থাকে, তোমার তো ওখানেই মনটা পড়ে থাকবে যে আমার ওই ঘরে কেউ ঢুকলো না তো, তাহলে তুমি ঠাকুরকে কী করে ডাকবে? ঠিক এক্ষেত্রেও সেই রকম শান্তিটা একমাত্র তখনই আসে যখন সে তার শান্তির খোঁজ কখন পায় বলো তো? যখন সে তার কোনো কিছু হারাবার থাকে না। অর্থাৎ যদি কারো যাওয়ার কিছু থাকে তাহলে সে শান্তিতে কোনো কিছুই করতে পারে না। আমরা এই গল্প থেকে এটাই বুঝতে পারলাম। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। দেখো, যদি ভালো লাগে আমাকে লাইক করবে, জানাবে। আমি আবার পরের ভিডিও অবশ্যই দেবো। আর এর সঙ্গে দেখতে থাকো যে আমি পরের দিন তোমাদের লাইনগুলো এমনভাবেই দাগ দিয়ে দেবো, বেশ কিছু লাইন, যেগুলোর মাধ্যমে তোমরা শর্ট কোশ্চেন অবশ্যই কমন পাবেই।